আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডনে বাংলাদেশি ও ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, উন্নতির দিকে শারীরিক অবস্থা। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিলের দাবি, বাংলাদেশে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের আহ্বান। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি শিল্প কারখানায় ভোগান্তি, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ৭২ ঘণ্টা সরবরাহ বন্ধ। বাজারে কমেছে শীতের সবজির দাম, মধ্যস্বত্বভোগী না খুঁজে চাহিদা যোগানে ভারসাম্য রক্ষায় নজর দিতে বিশেষজ্ঞদের পরামর্শ। এবং বিপিএলে খুলনা টাইগার্সকে হারিয়ে সিলেট পর্বে জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী, দ্বিতীয় ম্যাচে লড়ছে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মাদারীপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দ্য ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। শাহেদ শফিকের ভিডিও চিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে প্রফেসর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। যুক্তরাজ্যের বিএনপি সহসম্পাদক কয়সর এম আহমেদ সাংবাদিকদের খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বলেন, দীর্ঘদিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বড় ছেলেকে পেয়েছেন, আর ডাক্তার জুবাইদুর রহমান এবং জাইমা রহমান সহ সবাই ফ্যামিলির একটা সবাইকে নিয়ে দীর্ঘদিন পরে এমনি উনি খুব ভালো আছেন, খুব আনন্দে আছেন, খুশিতে আছেন। আপনারা দোয়া করবেন, আপনাদের মাধ্যমে দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন। ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে রয়েছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা বেশ উন্নতি হয়েছে বলে মনে করছেন তিনি তার পরিবারের লোকজনকে পেয়ে। দি ক্লিনিকের সামনে থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান অংশ নেন। সমমনা জোটের 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে। আগামী নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য চায় বিএনপি। জামায়াতে ইসলামের সঙ্গেও কোনো দূরত্ব নেই বলে দাবি করেন তিনি। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দ্রুত জাতীয় নির্বাচন হলেই দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথম দফায় আমরা সাফল্যতা অর্জন করেছি, এখন দ্বিতীয় দফা হচ্ছে
এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা চাই এদেশে জাতীয় সংসদ নির্বাচনটা অতি দ্রুত আসুক। সরকারকে বলবো আপনি অতি তাড়াতাড়ি নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করুন। যদি সংসদ নির্বাচন হয়, সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হবে। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আপনি যদি বলেন যে শুধু আপনি দেশপ্রেমিক আর আপনার আর এক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন না আপনি। এটা তো কষ্ট লাগার কথা আর কি। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে 2টি নয় 1টি ইজতেমা হবে, আর তাবলিগ চলবে আলেম ওলামাদের নেতৃত্বে। তাফিমুল ইসলামের রিপোর্ট। জুম্মা নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ বাংলাদেশ। টঙ্গীর ইজতেমা মাঠে 2018 ও 2024 সালে হামলা, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে সব মসজিদে তাবলিগের আলেম ওলামারা থাকবেন। সাদপন্থীদের দেশের কোনো মসজিদে জায়গা দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। সমাবেশে সাইকুল হাদিস আল্লামা মহিউদ্দিন রাব্বানী বলেন, তাবলিগ চলবে আলেম ওলামাদের নেতৃত্বে, কোনো খুনিদের দ্বারা তাবলিগ চলবে না। সমাবেশ শেষে তারা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালিবাগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে গ্যাস সংকট ব্যাপক আকার ধারণ করেছে। বাসাবাড়ি, সিএনজি, শিল্প কারখানা সবখানেই গ্যাসের জন্য হাহাকার। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ। এজন্য দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম বলে জানিয়েছে পেট্রোবাংলা। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। রেবেকা সুলতানার 3 ছেলে, স্বামীসহ 5 জনের সংসার। গ্যাসের অভাবে রান্নার অনিশ্চয়তা নিয়ে তার দিন শুরু। ঠিকমতো চুলা জ্বালিয়ে রান্না করতে পারছেন না। সমস্যা দিন দিন বাড়তেছি, কোনো সমাধানের আমরা পাইতেছি না। রাত্রে বিকালে থাকে না, বিকালের থেকে আবার 1টা-1.5টার সময় আবার আসে। তো এইভাবে হয় না তো আমাদের, এটার যে কোনো একটা সমাধান আমরা সবাই চাই। এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারা দেশের মানুষের। বেআইনিভাবে আমরা টাকাটা দিচ্ছি, সরকার আমাদের তো কোনো উপকারে আসতেছে না, অযথা আমাদের কাছ থেকে তারা টাকাটা নিচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আমরা গ্যাস পাইতাম, তার চেয়ে যদি গ্যাসের বিল বাড়াইতো, তা তো আমাদের কোনো আপত্তি ছিল না। সরকারের কাছে আবেদন করতেছি যে আমরা যেন গ্যাসটা পাই। একদমই থাকে না, একদম রাত 9:30 10টা, কালকে আমি 11টা পর্যন্ত দেখছি গ্যাস ছিল না। গ্যাস বিল দিচ্ছি কিন্তু আমরা গ্যাস সময় মতো পাচ্ছি না। গ্যাসের লাইন থাকলেও সিলিন্ডারের ব্যবস্থা করেছেন অনেকে, সাথে আছে ইলেকট্রিক চুলা। 3 ধরনের সিস্টেম করা, ইলেকট্রিক, গ্যাস তো নেই, লাইন আছে, কিন্তু সিলিন্ডার উপর নির্ভর করা আমাদের। গ্যাসের চুলা তো একদমই বন্ধ, শুধু কারেন্টের চুলাতেই রান্না হয়। সিএনজি স্টেশনেও লম্বা লাইন, চাপ কম। সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ানোর পর থেকে চাপ আগের চেয়েও কমেছে। গ্যাসের প্রেশার কম, একবারেই প্রেশার থাকে না। যেখানে 600-700 টাকার না গ্যাস ঢুকে, সেই জায়গায় এমন 300-350-400 টাকার উপর গ্যাস ঢুকতে পারে না। এমনিতেই সারা বছর গ্যাসের চাপ কম থাকে, তার উপর একটি এলএনজি টার্মিনাল বন্ধ। এতে প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, তাতে বেড়েছে সংকট। দুঃখ প্রকাশ ছাড়া সহসা সমস্যা সমাধানের কোনো কথা বলতে পারেনি পেট্রোবাংলা।
রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাজারে সব ধরনের সবজির দাম সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৪০ টাকা কমছে। শীতের ভরা মৌসুম হওয়ায় সবজির দাম কমেছে বলছেন বিক্রেতারা। তবে পেঁয়াজ, ডিম, আলু, মাংসের দাম কমার ক্ষেত্রে সরকারের নীতির প্রভাব থাকতে পারে বলে পর্যবেক্ষণ বাজার বিশ্লেষকদের। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী না খুঁজে চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষায় সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে সকালের অস্থায়ী বাজার, প্রধানত রমনা পার্কের মর্নিং ওয়াক করতে যাওয়া নগরবাসী এখানকার প্রধান ক্রেতা। সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। সরকার জনগণের সুবিধা করেছে। লেবু বেশি 20 টাকা হালি, 60 টাকা ডর্জন। ওই যে গাজর হয়েছে 40 টাকা কেজি। ফুলকপি সস্তা, আমদানি বেশি, ভরপুর সিজন। শসা আসছিল 80 টাকা, 50 টাকা। তারপর এবার টমেটো আসলে 120 আর 60 টাকা, 70 টাকা। অস্থায়ী বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। মাংসের দাম কি অবস্থা? 700 করে দিচ্ছি। দাম তো আছে মোটা রিজনেবল। সবজির দাম কমায় শীতের প্রভাব থাকলেও আলু, পেঁয়াজ, ডিম, মাংসের দাম কমার পেছনে সরকারের সরবরাহ ব্যবস্থা নীতির প্রভাব থাকতে পারে বলছেন বাজার বিশ্লেষকরা। বাজারে অতিরিক্ত সাপ্লাই এসেছে, যোগান বেড়েছে, শাকসবজির যোগান বেড়েছে, ফলন ভালো হয়েছে, দাম কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন সরকারের কাজ দাম নির্ধারণ করা নয়, চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রাখা, সরবরাহ ব্যবস্থায় বাধা থাকলে দূর করা। সরকারের করার আছে এই যে মার্কেট চাহিদা, যোগান এগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা, কিন্তু সরকার সবসময় চেষ্টা করে দাম নিয়ে দেখাতে যে দাম কমানো, কারণ এটা খুব পপুলার, কিন্তু যেটা আসলে সরকারের কাজ না। মনিটরিং এর নামে বাজার পুলিশিং না করে যোগান ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের কোনো মানুষ যেন মনে না করে যে তারা মূল স্রোত ধারার বাইরে আছে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার চত্বরে বোধির চারা স্থাপন এবং বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন করে একথা বলেন তিনি। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনও বক্তৃতা করেন। ৩৬ দিন যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে, যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নিব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, যাতে আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়। গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। গোলাম পারওয়ার বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে মিথ্যা মামলা, মিথ্যা বাদী, মিথ্যা ট্রাইব্যুনাল ও সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। গাজীপুর জেলা জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ও দলের নেতারা। সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন, একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 দিনের গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে গণসংযোগ ও লিফলেট করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শহরের বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট এবং চকবাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ এবং জুলাই আন্দোলনের ঘোষণাপত্র বিতরণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন তিনি। এরপর সদর উপজেলার ইলিশ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন ও সমতার ভিত্তিতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে সার্জিস আলম ভোলাবাসীর ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত রাখার কথাও জানান তিনি। আগামী বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা, ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার গলা চেপে ধরবে। একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। এবার জানাবো বিপিএল এর আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল সিজন 11-এ সিলেট পর্বে এসে জয়ের দেখা পেল তাসকিন এনামুলের দুর্বার রাজশাহী। খুলনা টাইগার্সকে 28 রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় পেল রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 178 রান তোলে রাজশাহী। ওপেনিংয়ে 44 রানের জুটি গড়া মোহাম্মদ হারিস 27 এবং 23 রানে থামেন জিশান। মাঝ উইকেটে রান কমে এলেও পঞ্চম উইকেট জুটিতে রায়ান বার্ল ও ইয়াসির আলীর 88 রানের জুটিতে বড় সংগ্রহ পায় রাজশাহী। ইয়াসির 41 রানে থামলেও 48 রানে অপরাজিত ছিলেন জিম্বাবুয়েন অলরাউন্ডার বার্ল। জবাবে 3 বল হাতে রেখে 150 রানে অল আউট হয় খুলনা টাইগার্স। রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় কোনো পার্টনারশিপ ছাড়াই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খুলনার ব্যাটাররা। 2টি করে উইকেট নিয়ে ম্যাচ উইনিংয়ে বড় অবদান রাখেন পেসার তাসকিন, বার্ল এবং সোহাগ গাজী। বিপিএল সিজন 11-এ প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে শাস্তি পেয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান। নিজেদের শেষ ম্যাচের পর রংপুর রাইডার্সের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে হাত মেলানোর সময় মেজাজ হারিয়ে তেড়ে যান তামিম। অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দু দলের খেলোয়াড় এবং টিম অফিসিয়ালরা দুজনকে আলাদা করে নিলেও 2 ফিল্ড আম্পায়ারের দেয়া তথ্য প্রমাণে দোষী সাব্যস্ত হন তামিম। আর্থিক জরিমানা না হলেও আইসিসির প্লেয়ার্স কোড অফ কন্ডাক্ট ভাঙায় লেভেল 1-এ একটি ডিমেরিট পয়েন্ট ও সতর্ক বার্তা পেয়েছেন জাতীয় দলের এই তারকা। অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি আয়োজকদের। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে বোলারদের পাশাপাশি ব্যাটারদের ভালো পারফরম্যান্সে সাফল্যের আশা করছেন সাবেক ক্রিকেটাররা। চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে পারলেও সাফল্য নিশ্চিত বলে মনে করছেন তারা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। বিপিএল নিয়ে ক্রিকেটাররা এখন ব্যস্ত হলেও সর্বত্র আলোচনা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে কেমন করবে বাংলাদেশ? দলে তামিমের থাকা না থাকা নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারুণ্য নির্ভর দলে অভিজ্ঞদেরও চান বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিমিটেড ওভার ক্রিকেটে তো সম্ভাবনা থাকেই, তো এখন ডিপেন্ড করে তারা প্লেয়াররা কীভাবে এক্সপ্রেস করে নিজেদেরকে। আমাদের বোলিং ইউনিট ইজ ভেরি গুড, ভালো করছে। আমাদের ইয়াং ব্যাটসম্যান যারা আছে তারা ভালো করছে। ওপেনিংয়ে একটু আমাদের ঝামেলা হচ্ছে, তো আমি আশা করব তামিম যদি রাজি হয় বা তাকে সে যদি খেলে তাহলে কিন্তু আমাদের ওপেনিংয়ের ওই সমস্যাটা অনেকটা হলেও কেটে যাবে। চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে বৈশ্বিক টুর্নামেন্টে অন্য যে কোনো সময়ের সাফল্যকে ছাড়িয়ে যাবে আশা করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার। চ্যাম্পিয়ন্স ট্রফি টাফ টুর্নামেন্ট, ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের মধ্যেই কঠিন একটা জায়গা। আমরা এখনও কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারিনি। দুবাই এবং পাকিস্তানে খেলা পরিবেশটা মানে কন্ডিশনটা কিন্তু আমাদের মধ্যে কিছুটা। তো আশা করছি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভিন্ন কিছু করব। আমি আশাবাদী এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে। আগের বোর্ড আশ্বাস দিয়েছিল নারী বিপিএল আয়োজনের, তবে তা আলোর মুখ দেখেনি। নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার নারী বিপিএল নিয়ে শোনালেন আশার কথা। নারী বিপিএল পরিকল্পনা আছে, নেক্সট ইয়ার হয়তো এটা হবে আশা করছি, কারণ মেয়েরা হয়তো একদিন প্রস্তুত ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। তারা এখন প্রচুর ক্রিকেট খেলছে, প্রচুর ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। জ্যোতি নাহিদারা এখন বিশ্বমানের তারকা। ছেলেদের পাশাপাশি মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ হলে বাড়বে নারী ক্রিকেটের জনপ্রিয়তা। সম্প্রতি পারফরম্যান্স বিবেচনায় ওয়ানডেতে খুব একটা ফর্মে নেই বাংলাদেশ, তবে নিজেদের পছন্দের ফর্মেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে টিম টাইগার্স, এমনটাই প্রত্যাশা সাবেক ক্রিকেটারদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের 4 দিনেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 10,000 ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। 1,80,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। 4 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। অঞ্চলের প্রায় 31,000 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 10,000 ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া দাবানলে প্রাণহানি বেড়ে 10 জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে জ্বলন্ত পাহাড়ের উপর উড়োজাহাজ থেকে পানি ফেলছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিবিসির খবরে বলা হয়, এ পর্যন্ত কেনেথ, হার্স্ট, লিডিয়া, ইটন ও প্যালিসাইডস অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়েছে। দাবানল থেকে বাঁচতে 1,80,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। পাশাপাশি 2 লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা একিওয়েদারের হিসেব অনুসারে দাবানলে $13,500 কোটি থেকে $15,000 কোটি মতো আর্থিক ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীদের লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে। এমনকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের দাবানল মোকাবেলায় ক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পাঠিয়েছেন। পাশাপাশি কানাডার ফায়ার সার্ভিসের 250 জন কর্মীকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন তিনি। সুব্রত গাইন, চ্যানেল আই। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর নাট্যোৎসব 2025। সন্ধ্যায় পীরবাগে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বিভিন্ন নাট্যমঞ্চে 71টি নাটক নিয়ে এ আয়োজন হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির 3টি হলে অনুষ্ঠিত হবে এ নাট্যোৎসব। এ সময় ছিলেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য ও অন্যরা। নিটল টাটা বিশেষ সংবাদ। আগামীর বাংলাদেশ হবে স্বাস্থ্য, শিক্ষা ও আইন ব্যবস্থার উন্নয়নে তারুণ্যের অংশগ্রহণমূলক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে প্লাস্টিকময় জীবন থেকে বেরিয়ে আসার বাংলাদেশ। বিদেশে কর্মসংস্থান নয়, দেশে বসে বিদেশের মতো কাজ করে উন্নত বাংলাদেশ গড়বে তারা। দুর্নীতিমুক্ত, বেকারমুক্ত বাংলাদেশ। মাদারীপুরে তারুণ্য উৎসব উপলক্ষে আয়োজিত কর্মশালায় তরুণরা তাদের এমন প্রত্যাশার কথা জানান। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। তারুণ্যের হাত ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশব্যাপী শুরু হয়েছে তারুণ্য উৎসব। এর অংশ হিসাবে মাদারীপুরে আয়োজন করা হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা। মাদারীপুর পৌরসভার আয়োজনে জেলার বিভিন্ন কলেজের 28 জন শিক্ষার্থী 8টি দলে ভাগ হয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, উন্নত বাংলাদেশের প্রত্যাশা তরুণদের। তরুণরা যে বাংলাদেশের একটি অংশ, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা দেশের জন্য যে সমস্যায় ভুগতেছি বা যে সকল সমস্যা আমরা ফেস করতেছি, এই সকল সমস্যার সমাধানটা আমরা নিজেরা খুঁজে তারপর উপস্থাপন করেছি। তরুণদের ভাবনার প্রতিফলন ঘটলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের। তরুণদের মতামতকে আহরণ করে গুরুত্ব দিয়ে আগামীতে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ পাব। কর্মশালায় তরুণের বিভিন্ন প্রস্তাবনা ও ভাবনার উত্তর দেন প্রধান অতিথি। দক্ষতা এখান থেকে
টাকা অর্জন করে তারপরে আপনারা দেশের বাইরে যাবেন। যে সরাসরি যদি আমরা কৃষকদের কাছ থেকে কিনতে পারি তাহলে কৃষক লাভবান হবে এবং সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে কিনতে হবে না। মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপসচিব মোহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ, ফিরোজ ইলিয়াস ও নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। এবার জানাবো কৃষি সংবাদ। কনকনে শীত, ঘন কুয়াশা আর শ্রমিক এবং সেচ সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এর মধ্যে সার, কীটনাশক ও উপকরণের মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন চাষিরা। এ অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সংশয় দেখা দিয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটক ও দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ভোলার দক্ষিণ দিঘলদির তেঁতুলিয়া পার্ক। কর্মব্যস্ত জীবনে প্রকৃতির সান্নিধ্য পেতে পার্কটিতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। সম্ভাবনাময় এ পর্যটক খাত জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে স্থানীয়দের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাগেরহাটে বিগত সরকারের সময় বন্ধ হওয়া লক্ষপুর গ্রুপের রপ্তানিমুখী 17টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। শুক্রবার দুপুরে খুলনা মংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা কাটাখালী মোড়ে অবস্থান নেন। মানববন্ধনের শ্রমিকরা জানান, বন্ধ হয়ে যাওয়া এসব কারখানায় চাকরি করে তাদের সংসার চলত। এখানকার বেতনে ছেলে মেয়েদের পড়াশোনাও চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। বিগত আওয়ামী সরকারের নেতাদের চাঁদাবাজি ও সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এই কারখানাগুলো বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গত 15 বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়া হয়নি। ক্রীড়াঙ্গনে মেধার চর্চা ও ভালো খেলোয়াড়দের সবাই যেন সুযোগ পায় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন মির্জা ফখরুল। ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটে আরাফাত রহমান কোকোর বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধন হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে। রাজনৈতিক দলের উদ্যোগে খেলাধুলার আয়োজন তারেক রহমানের নতুন রাজনৈতিক চিন্তা বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যে সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। এবার জানাবো খেলার খবর। খেলার ব্যবস্থা করে পাকিস্তানে আয়োজনের অনিশ্চয়তা কাটলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক তৈরি হচ্ছে সংকট আর অনিশ্চয়তা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে এ গ্রুপে আফগানদের প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। তালেবান শাসিত আফগানিস্তানে নারীদের অধিকার সংকুচিত হওয়ার অভিযোগ তুলে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বয়কটের দাবিকে সমর্থন জানিয়ে সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজি আফগান নারীদের পক্ষে সংহতি প্রকাশ করেছেন।
21শে ফেব্রুয়ারি করাচিতে সাউথ আফ্রিকা এবং 26শে ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলার কথা আফগানদের। এই গ্রুপের অন্য দল অস্ট্রেলিয়া অবশ্য তাদের মতামত জানায়নি। ওদিকে আয়োজক পাকিস্তান ভেন্যুর কাজ এখনো শেষ করতে না পারায় সংকট বেড়েছে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লন্ডনে বাংলাদেশি ও ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, উন্নতির দিকে শারীরিক অবস্থা। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিলের দাবি, বাংলাদেশে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের আহ্বান। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি, শিল্প কারখানায় ভোগান্তি। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘণ্টা সরবরাহ বন্ধ। বাজারে কমেছে শীতের সবজির দাম, মধ্যস্বত্বভোগী না খুঁজে চাহিদা যোগানে ভারসাম্য রক্ষায় নজর দিতে বিশেষজ্ঞদের পরামর্শ। এবং বিপিএলে খুলনা টাইগার্সকে হারিয়ে সিলেট পর্বে জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। দ্বিতীয় ম্যাচে লড়ছে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।